ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, গৌরদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। গত ক্লাসে আমরা ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিছু রয়ে গিয়েছিল। আজ আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বাকি ছিল। তো গত ক্লাসে আমরা ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকের গুরুত্ব, ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের উৎপত্তি, ব্যাংকের ইতিহাস, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা শিখব ব্যাংকের ধরন। মালিকানার ভিত্তিতে ব্যাংক চার ধরনের: সরকারি, বেসরকারি, মিশ্র, স্বায়ত্তশাসিত। সরকারি ব্যাংক হলো যার মালিকানা সরকারের থাকে, 100% মালিকানা যার সরকারের, বা 52% মালিকানা যার 100% মালিকানা যার সরকারের, সেটি হচ্ছে যে সরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক হলো যেই ব্যাংকের মালিকানা থাকে ব্যক্তির হাতে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হাতে, তাই হচ্ছে বেসরকারি ব্যাংক। মিশ্র ব্যাংক, যেখানে সরকার এবং ব্যক্তি বা ব্যবসা দুজনেই অংশগ্রহণ করে মালিকানায়, তাই হচ্ছে যে মিশ্র ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক, যেই ব্যাংক নিজেই নিজের আইন দ্বারা পরিচালিত হয়, তাই হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। কার্যভিত্তিক ব্যাংক, অর্থাৎ ব্যাংকের কাজের উপরে ভিত্তি করে ব্যাংকে 3 ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয়, বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংকের মা বা সকল ব্যাংকের প্রধান, যেই ব্যাংক অন্যান্য সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে এবং যেই ব্যাংক সরকারের পক্ষ হয়ে ওই এলাকার বা ওই দেশের সকল ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, যদিও কেন্দ্রীয় ব্যাংক মুনাফা অর্জন করে। কিছু কিছু কাজের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা অর্জন করে, তবে এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন করা, তাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক হলো যে ব্যাংক নির্দিষ্ট কোনো কাজের জন্য পরিচালিত হয় বা নির্দিষ্ট কোনো কাজের উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো শিল্পের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, তাই হচ্ছে বিশেষায়িত ব্যাংক। যেরকম শুধু কৃষির জন্য প্রতিষ্ঠিত হওয়া ব্যাংকের নাম কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বা সমবায় ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। সংগঠন ভিত্তিক ব্যাংক, অর্থাৎ ব্যাংকের শাখা এবং ব্যাংকের ধরন অনুসারে, ব্যাংকের আকার অনুসারে ব্যাংকটি 4 প্রকার হতে পারে: একক, শাখা, চেইন, গ্রুপ। একক ব্যাংক, যে ব্যাংকের কোনো শাখা নেই, তাই হচ্ছে একক ব্যাংক, অর্থাৎ একটি শাখায়। শাখা ব্যাংক, যে ব্যাংকের অনেকগুলো শাখা থাকে, সেটি হচ্ছে শাখা ব্যাংক। চেইন ব্যাংক, যে ব্যাংকের আন্ডারে আরও কতগুলো ব্যাংক কাজ করে, তাই হচ্ছে চেইন ব্যাংক। গ্রুপ ব্যাংক, 3 বা ততোধিক ব্যাংক মিলে একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে এটিকে বলা হয় গ্রুপ ব্যাংক। এবার আসি তালিকাভুক্তি অনুযায়ী ব্যাংক কত প্রকার। তালিকাভুক্তি অনুসারে ব্যাংক 2 প্রকার: তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত। তালিকাভুক্ত মানে বোঝায় কেন্দ্রীয় ব্যাংকে লিস্টেড হওয়া, ব্যাংকিং কোম্পানি আইন অনুসারে কেন্দ্রীয় ব্যাংকে নিবন্ধিত হওয়া, এটাই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। অর্থাৎ যেই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে নিবন্ধিত হয়ে আসছে, সেটি হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। আর যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে নিবন্ধিত হয়ে পরিচালিত হচ্ছে না, সেটি হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। এবার আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানব। এখানে আমি একটি ছবি দিয়ে দিয়েছি আপনাদের বইয়ের। তো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় দেখেন আপনারা, প্রথমে আছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আছে একটি। ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের লিস্টেড ব্যাংক আছে 59টি। এর মধ্যে সরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 9টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 41টি, সরকারি বিশেষায়িত ব্যাংক রয়েছে 3টি, সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টি।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আমরা আবার ভাগ করব সাধারণ ব্যাংক, ইসলামী ব্যাংক। সাধারণ ব্যাংক হচ্ছে যে আপনার 33টি আর ইসলামী ব্যাংক হচ্ছে 8টি। বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আবার দুই ভাগ, সাধারণ ব্যাংক, ইসলামী ব্যাংক। সাধারণ ব্যাংক 8টি, ইসলামী ব্যাংক 1টি। তফসিল বহির্ভূত অর্থাৎ তফসিলভুক্ত নয় এমন ব্যাংক আছে 5টি। আনসার ও বিডিবি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবিলি ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এই হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং কাঠামো। এই তথ্যগুলো পরিবর্তিত হতে পারে, কারণ এটা মে 2019 পর্যন্ত পরিবর্তিত তথ্যগুলো আপনারা বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইটে পাবেন। এবার আসবো আমরা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ সম্পর্কে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় ব্যাংক কোম্পানি আইন 1991 অনুসারে, অর্থাৎ এর দ্বারা আমরা সকল ব্যাংকিং অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ন্ত্রণ করে থাকি। যেরকম ব্যাংকের ব্যবসা বা কার্যাবলীগুলা, তারপর ব্যাংকিং অবস্থায় যেই কাজগুলা করা যাবে না এই ব্যাপারগুলা নিষিদ্ধ করা, তারপর ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত বিধিবিধানগুলো দেওয়া, তারপর প্রদত্ত লাইসেন্স বাতিল করা এবং ব্যাংকের আদায়কৃত মূলধন ও সংরক্ষিত মূলধন সম্পর্কিত আইনের বিধিবিধান তৈরি করা। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ব্যাংকিং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীগুলো বা আর্থিক বিবরণীগুলো কিভাবে তৈরি হবে, পরিচালক পদে মেয়াদটা কী হবে, পরিচালক পদ কতগুলো হবে, ব্যাংকের সাংগঠনিক কাঠামো কেমন হবে, ঋণ এবং অগ্রিম মঞ্জুরের ক্ষেত্রে কীরকম বাধা নিষেধ থাকবে, এই জিনিসগুলাই ব্যাংকিং কোম্পানি আইনে বলে দেওয়া আছে এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে এটা মেনে চলতে হয়। এইবার আমরা জানব বাসেল সম্পর্কে, যে বাসেলটা কি। বাসেলও এক ধরনের নিয়ম কানুন। এটা হচ্ছে সুইজারল্যান্ডের বাসেল নামে একটা শহর আছে, ব্যাসেল। ওই শহরে একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। ওই প্রতিষ্ঠান কিছু বিধিনিষেধ বা নির্দেশনা দিয়েছে। যেহেতু সুইজারল্যান্ডের ব্যাসেল শহর থেকে এটা দেওয়া হয়েছে, সেই জন্য এটার নাম হয়ে গেছে ব্যাসেল। তো এই ব্যাসেলগুলো কত সালে দেওয়া হয়েছিল? 1988 সালে। যেহেতু বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ এই ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট প্রতিষ্ঠানের সদস্য, তাই বাংলাদেশকে এই বাসেল মেনে চলতে হয়। তো বাসেলের ভিতরে আমরা আগে জানবো যে কয়টা বাসেল আছে, কয় ধরনের, কতবার নির্দেশনা দেওয়া হয়েছে। যেরকম 1988 সালে আসলো বাসেল 1, বাসেল 1, তো তারপর আসলো বাসেল 2 এবং তারপর আসলো বাসেল 3। তো বাসেল 1 এবং বাসেল 2-এ যেই জিনিসগুলো কমন ছিল বা যেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল, এটাকে আমরা 3টা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। তো 3টা ভাগকে আমরা বলবো পিলার। পিলার 1, পিলার 2 এবং পিলার 3। পিলার 1 হচ্ছে মূলধন সংক্রান্ত সকল কিছু। পিলার 2 হচ্ছে ব্যাংকের পরিচালনা সংক্রান্ত সকল কিছু। পিলার 3 হচ্ছে বাজার বিষয়ক সকল কিছু, অর্থাৎ ব্যাংকের যে বাজার আছে বাজারের শৃঙ্খলা সংক্রান্ত সকল কিছু। আবারও বলি, পিলার 1 হচ্ছে ব্যাংকের মূলধন সংক্রান্ত নিয়মকানুন। পিলার 2 হচ্ছে তদারকি পর্যালোচনার ব্যবস্থা সংক্রান্ত। পিলার 3 হচ্ছে বাজার শৃঙ্খলা সংক্রান্ত সকল নিয়মকানুন। তাহলে পিলার 1-এ যেরকম কী ধরনের নিয়মকানুন থাকতে পারে, যেরকম বলে দেওয়া থাকতে পারে যে যা ব্যাড ডেট হবে, আপনারা হয়তো এগুলোর সাথে পরিচিত আছেন, যে ঋণ দিলে ঋণ খেলাপি হয়ে যায় অনেকেই। তো তার জন্য ব্যাংকে 10% প্রভিশন রাখতে হবে বা সঞ্চিতি রাখতে হবে, এটা পিলার 1-এ বলে দেওয়া আছে। তাহলে পিলার 1-এ মূলধনকে 3 ভাগে ভাগ করা যায়, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। টায়ার 1 হচ্ছে যে ব্যাংকের যে মূলধন সম্পর্কে আপনারা অবগত আছেন, শেয়ার মূলধন, শেয়ার প্রিমিয়াম, সঞ্চিতি, বিধিবদ্ধ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এগুলো হচ্ছে যে টায়ার 1-এর অন্তর্ভুক্ত। টায়ার 2-তে থাকবে অন্যান্য সঞ্চিতিগুলা এবং টায়ার 3-তে থাকবে অতিরিক্ত সম্পূরক মূলধন সংক্রান্ত সকল কিছু। পিলার 2-তে যেই জিনিসগুলা
আলোচনা করা হয় তদারকি সংক্রান্ত জিনিসগুলো, তদারকি সংক্রান্ত বিষয়গুলো। তো এর মধ্যে আছে ব্যাংকগুলোকে নিজ নিজ ঝুঁকি ব্যবস্থায় সঠিক পরিমাণ পুঁজি সংরক্ষণের প্রক্রিয়া ও কৌশল কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তারপর হচ্ছে যে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক বিষয়গুলো, তারপরে হচ্ছে যে মান, কৌশল, এই রিলেটেড বিষয়গুলো। এবার আসবো আমরা পিলার 3 সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে। পিলার 3-তে থাকবে মূলধন কাঠামো, মূলধনের পর্যাপ্ততা, ঋণ ঝুঁকি, সুদের হার ঝুঁকি, বাজার ঝুঁকি, পরিচালন ঝুঁকি, এই বিষয়গুলো থাকবে পিলার 3-তে। এখন বাসেল 3 চলতেছে, তো আমাদের ব্যাংকগুলোকে বাসেল 3 মেনে চলতে হয়। এবার আমরা জানবো ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কগুলা। পাওনাদার দেনাদার সম্পর্ক। পাওনাদার দেনাদার সম্পর্ক হচ্ছে যে আমানতকারী পাওনাদার এবং ব্যাংক দেনাদার, তো দুইজনের মধ্যে যে সম্পর্ক বিল্ড আপ হয় এটা হচ্ছে যে পাওনাদার দেনাদার সম্পর্ক। তত্ত্বাবধায়ক হিসেবে যে সম্পর্ক তৈরি হয়, যেরকম ব্যাংক নিরাপদ বা হেফাজতকারী হিসেবে, নিরাপদ হেফাজতকারী হিসেবে কাজ করে, তাই হচ্ছে যে তত্ত্বাবধায়ক। তো ওসি হিসাবে, বা ওসিটার ইংলিশটা আমরা ভালোভাবে জানি হয়তো, ট্রাস্টি। ট্রাস্টি হিসাবে ব্যাংক কিছু কাজ করে থাকে, যেরকম লকার সুবিধা প্রদান করা, দলিল সংগ্রহ করা, দলিলের সংরক্ষণ করা, সম্পদ সংরক্ষণ করা, এগুলো হচ্ছে যে ব্যাংক ওসি হিসাবে কাজ করে। আর সরবরাহকারী বা প্রতিনিধি হিসাবে কাজ আছে কিছু, যেরকম চেক আদায়, গ্রাহকের পক্ষ থেকে চেক আদায় করা, পাওনা পরিশোধ করা, বিলে স্বীকৃতি দেওয়া, এগুলো হচ্ছে যে প্রতিনিধি হিসাবে ব্যাংক কিছু কাজ করে। তাহলে ব্যাংক আর গ্রাহকের মধ্যে কিছু সম্পর্ক আছে, পাওনাদার দেনাদার সম্পর্ক, তত্ত্বাবধায়ক সম্পর্ক, ওসি সম্পর্ক এবং প্রতিনিধি হিসাবে সম্পর্ক থাকবে কিছু। এই জিনিসগুলো আমরা আলোচনা করব বা করে ফেলেছি। তো এই হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়ের সকল আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে সম্মান করুন। ধন্যবাদ সবাইকে।